প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান দেশের কথা দশের কথায় স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা এই অনুষ্ঠানে সমকালীন নানা বিষয় নিয়ে আলোচনা করি, সেখানকার সংকট বোঝার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি সমাধান সূত্রটিও। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত প্রায় এক সপ্তাহ যাবৎ একটি বিষয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে দুটো জায়গাতেই বেশ আলোচিত হচ্ছে। সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাণকেন্দ্র হিসেবে চিহ্নিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র, অর্থাৎ টিএসসি। টিএসসিকে নিয়ে নানা রকম বিতর্ক জায়গা তৈরি হয়েছে একটি বাক্যকে কেন্দ্র করে। সেটি হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যেহেতু তিনি ছিলেন, তার খুব আকাঙ্ক্ষা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রটি আধুনিকায়ন করা হবে। এই আধুনিকায়ন নিয়েই আমরা লক্ষ্য করেছি যে এই জায়গাটি নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ বলেছেন যে টিএসসির প্রাঙ্গণে যতগুলো পুরনো গাছ আছে সেগুলো কেটে ফেলা হয়েছে, কেউ বলেছেন টিএসসিকে ভেঙে ফেলা হচ্ছে। এরকম নানা রকম ট্রল আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেই সমস্ত ট্রলের উপর ভিত্তি করেই কিন্তু এক ধরনের বিতর্কের জায়গা তৈরি হয়েছে যে টিএসসিকে ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু কোথাও কিন্তু অফিসিয়ালি টিএসসিকে ভেঙে ফেলা হচ্ছে এমন কোনো কথা এখনও পর্যন্ত আমরা পাইনি। সেসব বিষয় নিয়েই আজকে আসলে ঘটনাটা কী ঘটছে তা জানার জন্য আমরা আজকে আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি টিএসসি বিতর্ক। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে তিনজন অতিথি থাকবেন। ইতিমধ্যে দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আরও একজন যুক্ত হবেন। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং সাবেক এজিএস ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু। সদ্যবিদায়ী এজিএস তিনি সহসাধারণ সম্পাদক ছিলেন ডাকসুর, আপনাদের সবার পরিচিত মুখ। এছাড়া থাকছেন, তিনিও খুবই পরিচিত মুখ, বিশেষ করে টেলিভিশনে যারা নিয়মিত দর্শক, টকশোর দর্শক, তারা দেখে থাকবেন যে স্থপতি মোবাশ্বের হোসেন, যিনি নগর বিশ্লেষক এবং স্থপতি ইনস্টিটিউটের সভাপতি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। এছাড়া যুক্ত হবেন আমাদের সঙ্গে অধ্যাপক ASM মাকসুদ কামাল, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম আলোচনার শুরুতেই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যিনি অল্প কিছুদিন আগে মাত্র বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে, সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন, যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি নিয়ে কি হচ্ছে আপনার কাছ থেকে শুনতে চাই। দেখুন, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং যারা বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিয়ে থাকেন, টিএসসিকে ঘিরে সবারই একটি অনুভূতি রয়েছে। এবং টিএসসি সে অর্থে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীক নয়, আমাদের সাংস্কৃতিক আন্দোলনের, প্রগতিশীল আন্দোলনের প্রতীকও বটে। এবং সেই জায়গা থেকে সাম্প্রতিককালে যে জায়গা থেকে এটি আলোচনায় এসেছে যে টিএসসির নবায়ন করা, টিএসসির সম্প্রসারণ করা, টিএসসির আধুনিকায়ন ঘটানোর বিষয়টি নিয়ে। এবং এটি আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন টিএসসির আধুনিকায়নের বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন, টিএসসির নান্দনিকতা, ঐতিহ্যের সঙ্গে বর্তমান সময়ের সমন্বয়ের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে, শুধু ছাত্রলীগের একজন কর্মী হিসেবে নয়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার এই অনুভূতিকে আমরা প্রচণ্ডভাবে অনুভব করি। এবং এটির মাধ্যমেই প্রমাণিত হয় যে তরুণদের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বঙ্গবন্ধু কন্যার একটি আত্মিক বন্ধন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তার একটি নারীর টান রয়েছে। যে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আরও জোরালোভাবে উপস্থিত করার সুযোগ ছিল, আরও আগেই যেটি উপস্থাপন করতে পারত, সেটি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে এসেছে। এটি একজন তরুণ হিসেবে আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আমরা যেটি মনে করি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, সেটি হচ্ছে যে আমাদের এই টিএসসিটি 60-এর দশকে নির্মিত হয়েছে। 3000 শিক্ষার্থী বা 200 শিক্ষকের জন্য প্রয়োজন সামনে রেখে এটি করা হয়েছিল। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 43,000 শিক্ষার্থী রয়েছে। একজন শিক্ষার্থী হিসেবে আমরা যেটি দেখি যে
21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে বিশ্ববিদ্যালয়কে দেখার জন্য কিংবা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের প্রত্যাশা মেটানোর জন্য টিএসসি কিন্তু আমাদের বর্তমান সময়ের চাহিদাগুলো মেটাতে পারছে না। আজকে দেখুন টিএসসিতে আমরা যাই, এই কিছুক্ষণ আগে আমি নিজেও টিএসসিতে ছিলাম। আমাদের টিএসসিতে যে ক্লাবগুলো কর্মকাণ্ড পরিচালনা করে, আজকে ক্লাবগুলো তাদের কর্মকাণ্ড পরিচালনা করার মতো পর্যাপ্ত কক্ষ নেই। সেখানে আমাদের তারা নাটক করার জন্য, গান করার জন্য রিহার্সেল করবে, সেই রিহার্সেল করার জন্য পর্যাপ্ত সরঞ্জাম, পর্যাপ্ত প্রাঙ্গণ নেই। আজকে যে আমরা অডিটোরিয়ামটি ব্যবহার করি, সেটি একটি সেকেলে অডিটোরিয়াম, 500 জনের বেশি মানুষ, 500 জনের বেশি দর্শক সেখানে থাকতে পারবেন। আজকে দেখুন পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যে ধরনের প্রযুক্তিগত এবং আধুনিকতার সমন্বয়ে অডিটোরিয়াম ব্যবহার করে, টিএসসি সেটি করতে পারছে না। আজকে আমরা আন্তর্জাতিক মানের কনফারেন্স, সেমিনার করব, সেটির সুযোগও কিন্তু আমাদের এই টিএসসিতে নেই। এবং আমাদের যে ক্যাফেটেরিয়া, সেই ক্যাফেটেরিয়াও কিন্তু প্রত্যাশিতভাবে আমাদের চাহিদা মেটাতে পারছে না। আজকে ইনডোর গেমস রয়েছে, আমাদের ছেলেরা সেখানে খেলার সুযোগ পায়, মেয়েদের সেখানে খেলার সুযোগ নেই। গেস্ট রুম রয়েছে মাত্র 5টি। তাহলে আপনি কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কালচারাল এক্সচেঞ্জ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্টুডেন্টদের যে এক্সচেঞ্জের বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো আমরা টিএসসিতে কীভাবে বাস্তবায়িত করতে পারবো? কম্পিউটার ল্যাবের সেখানে সুযোগ সুবিধা নেই। আজকে আপনি যদি যান টিএসসিতে, টিএসসিতে বাইরে থেকে দেখবেন যে গাড়ির পর গাড়ি পার্কিং করা রয়েছে, সেখানে আধুনিক কোনো পার্কিং ব্যবস্থা নেই। অথচ সেই আধুনিক পার্কিং ব্যবস্থা যদি আমরা রাখতে পারতাম, যদি আমরা সেটি অভ্যন্তরে হোক বা কোনো ভবনের দোতলা, 3তলার উপরে হোক, সেটি করতে পারলে কিন্তু টিএসসির বাইরের যে খোলা পরিসর, সেটি আরও চমৎকারভাবে রাখতে পারতাম। সাদাম, এই ক্ষেত্রে তাহলে আপনাকে থামিয়ে একটা প্রশ্ন করতে চাই। আমরা যখন দেখেছিলাম ডাকসু নির্বাচন হয়, ডাকসু নির্বাচনের সময় আপনাদের ইস্তেহারের মধ্যেও ছিল যে টিএসসিকে আধুনিকায়ন করতে হবে। এরপরে আপনারা পুরো একটি মেয়াদ শেষ করলেন। তাহলে প্রধানমন্ত্রীর এই তার মনোভাবটি প্রকাশ করার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাহলে কি করলো? দেখুন, আমরা যেটি করার চেষ্টা করেছি, আমাদের ছাত্র সংসদের মেয়াদ থাকাকালীন সময়ে 100 বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মাস্টার প্ল্যান ছিল না। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আমাদের মতামত জানিয়ে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর আমাদের ছাত্রদের মতামত জানিয়ে এক ধরনের চাপ সৃষ্টি করে আজকে কিন্তু মাস্টার প্ল্যান প্রণয়ন প্রক্রিয়াটি চূড়ান্ত করা, যেটির মাধ্যমে কোথায় আবাসিক হল হবে, কতগুলো বর্ধিত ভবন হবে, আমাদের লাইব্রেরি কী অবস্থায় থাকবে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যানবাহনের পরিবহন ব্যবস্থা কীরকম থাকবে, সেটি কিন্তু সেই মাস্টার প্ল্যান প্রণয়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। টিএসসি নিয়েও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় ছাত্রলীগের যে ঘোষিত ইশতেহার ছিল, অন্যান্য ছাত্র সংগঠনের ঘোষিত ইশতেহার, সেখানেও কিন্তু টিএসসির আধুনিকতা, টিএসসির সম্প্রসারণের বিষয়টি ছিল। এবং যে বিষয়টি নিয়ে আজকে আপনি বিতর্কের সূচনা করলেন, অবশ্যই টিএসসির ঐতিহ্য, টিএসসির স্মৃতিকাতরতা, টিএসসির ভালো লাগার প্রতি আমাদেরও সংবেদনশীলতা রয়েছে। এবং আমি মনে করি যে আমাদের প্রখ্যাত স্থপতিরা রয়েছেন দেশের বিদেশের বরেণ্য স্থপতিরা আমাদের এই ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় করতে পারবেন, নান্দনিকতার সঙ্গে প্রয়োজন মেটাতে পারবেন। এবং আমাদের যে স্মৃতিকাতরতা রয়েছে, সেই স্মৃতিকাতরতার সঙ্গে আমাদের ভবিষ্যতের স্বপ্নের মেলবন্ধন ঘটিয়ে আমাদের টিএসসিকে আমাদের এই 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান বাস্তবতার উপযোগী করে উপহার দিতে পারবেন। এবং প্রয়োজনে ধন্যবাদ সাদ্দাম হোসেন। আমি একটু আসতে চাই, আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন, যেমনটি প্রিয় দর্শক বলছিলাম, অধ্যাপক ASM মাকসুদ কামাল, উপ-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মাকসুদ কামাল। আপনি শুনছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থাৎ ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন আপনাদের প্রিয় ছাত্রদের একজন, সে তার বাস্তবতাগুলো বলছিল। একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র নিয়ে বা কেন্দ্র মিলনায়তন ভেঙে ফেলা হচ্ছে, এই ধরনের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। আমি যদি এইভাবে শব্দটা বলি, আসলে ঘটনাটা কি পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? আর প্রধানমন্ত্রীকেই বা কেন এই ইচ্ছাটা এতদিন পর প্রকাশ করতে হলো? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন আধুনিকায়নের উদ্যোগ নেয়নি? একটু যদি পরিষ্কার করেন জনাব মাকসুদ কামাল। জনাব মাকসুদ কামাল কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মাকসুদ কামাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু আপ ডাউন করছে। এই যে আপনাকে শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে প্রশ্নটা আবার করছি, যেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রধানমন্ত্রী বলার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনটি কিংবা এর পুরো প্রাঙ্গণটিকে আধুনিকায়নের উদ্যোগ কেন গ্রহণ করেনি? ধন্যবাদ। আমাকে একটু সময় দিতে হবে। জি। কারণ আপনি যে প্রশ্নটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন করেনি, তাহলে একটু পিছন থেকে শুনতে হবে। জি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2 বছর আগেই টিএসসির আধুনিকায়নের জন্য একটি পদক্ষেপ নিয়েছে।
এবং টিএসসির আধুনিকায়নের জন্য এই পদক্ষেপ নিয়ে দেশের প্রতিষ্ঠাতা যারা আর্কিটেক্টরা আছেন তাদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিএসসিকে তার ঐতিহ্যকে রক্ষা করে আহ, তার সাথে আধুনিকতা এবং প্রয়োজনীয়তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ টিএসসি বস্তুত অর্থে দেশের সকল ধরনের সাংস্কৃতিক আন্দোলনের একটি প্রাণ কেন্দ্র। তো সেটাকে অক্ষুণ্ণ রেখে কিভাবে আধুনিক করা যায় সেই পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো প্রায় 2 বছর আগে নিয়েছে এবং একটি বড় প্রকল্প গ্রহণ করেছে। সেটি মন্ত্রণালয় হয়ে সেটি প্রি একনেকেও গিয়েছে। সেই প্রকল্পটি বস্তুত অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রয়োজনীয়তার আলোকে সেই প্রকল্পটি করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী এরপর পরেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তৎকালীন শিক্ষা সচিব, তিনি এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং বর্তমান পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব জনাব শহীদুল্লাহ, এই দুজনকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে নিয়ে যায় আরো প্রায় 1.5 বছর আগে এবং গিয়ে তাদের দুজনকে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কে আধুনিক করা যায় কিভাবে, সেটি যেন গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এবং গণপূর্ত যেটাকে আমরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বলে থাকি, তারা যেন উদ্যোগ গ্রহণ করে টিএসসির আধুনিকায়নের কাজটি তারা করেন। সে আলোকেই আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় কার্যত ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু গণপূর্ত মন্ত্রণালয় তাদের পিছিয়ে ছিল বহুলাংশে। মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকালীন সময়ে আবার এই টিএসসি নিয়ে যখন জানতে চান যে শিক্ষা মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় কতটুকু অগ্রসর হয়েছে, তখন এটা উনি অবহিত হয়েছেন যে সেরকম অগ্রসর তারা হয়নি। আমার সৌভাগ্য হলো টিএসসির যে প্রকল্পটি হয়েছে সেই আমরা এর আগে প্রায় 2 বছর আগে যে প্রকল্পটি আমরা গ্রহণ করি এবং যেটা প্রি একনেকে যায়, তার সাথে আমি সরাসরি যুক্ত ছিলাম শিক্ষক সমিতির সভাপতি হিসেবে এবং এই দুজন সচিবের সাথে আমার কিন্তু কথা হয় টিএসসির বিষয়ে। তারাই তখন বলছিলেন যে এটি তড়িৎ পদক্ষেপ নেওয়া উচিত ছিল। বর্তমান যিনি সচিব এসছেন শিক্ষা মন্ত্রণালয়ে, তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে এর আগে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, এটা শিক্ষা মন্ত্রণালয়ে জানা ছিল না। তো আমি সম্পূর্ণ বিষয়টি অবহিত করি এবং তখন বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী টিএসসি কে আধুনিকায়নের জন্য নিজ থেকে এখন ভাবছেন, গণপূর্ত মন্ত্রণালয়কে বলেছেন তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা যে প্রকল্পটি যেটি পাঠিয়েছি প্রি একনেকে, সেটি বস্তুত অর্থে আর অকার্যকর হয়ে যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী বস্তুত অর্থে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে 100 বছরকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা, বর্তমান প্রয়োজনীয়তা এবং শতবর্ষকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎকে ভেবেই, যাতে করে টিএসসি যেমন আমাদের সাংস্কৃতিক আমি আন্দোলনের একটু স্থান। আপনাকে থামিয়ে একটা বিষয় জানতে চাই, সেই সময়ে কি আপনারা টিএসসির এই নকশাগুলো কি করে ফেলেছিলেন? টিএসসির বর্তমান যে অবয়ব অর্থাৎ টিএসসির আমাদের যে মিলনায়তনটি আছে, সেই মিলনায়তনটিকে অক্ষুণ্ণ রেখে, এবং আপনি জানেন যে সেখানে একটা মন্দিরও আছে, জি, সেই মন্দিরটা যাতে ভাঙা না হয়, টিএসসির পিছনেই আমাদের কর্মচারীদের কিছু কিছু একটি টিম ঐতিহ্যবাহী কবরও রয়েছে একজনের। সেগুলো আমাদের ঐতিহ্যবাহী কবরটা, সেটা কিন্তু একদম খালি জায়গা, যে পাশে আমাদের একটা ইয়ের মতো আছে, আহ, আহ, একটা 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 ধর্মাবলম্বীদের স্থাপনা আছে, তার পাশে কিন্তু এই কবরটি আছে। তো ওই কবরটি সবকিছু অক্ষুণ্ণ থাকবে, সামনের সবুজ যে চত্বরটি সেটিও অক্ষুণ্ণ থাকবে। এটি রেখে যে অংশটিতে আমাদের ক্যাফেটেরিয়া, সাদ্দাম কিছুক্ষণ আগে যে কথা বলছিলেন যে আমাদের শিক্ষার্থীদের এখন চাহিদা মেটানো যেটা সম্ভব হচ্ছে না, সেই অংশে এবং যেখানে আমাদের আমাদের এই যে পেছনের যে খালি অংশ সবুজ চত্বরটি, যেখানে এখন আমাদের কর্মচারীরা যেখানে তাদের ঘর বাড়ি তৈরি করে যারা সেখানে থাকছে, এই অংশটিকে ঘিরে তখন আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম। আমাদের 6 তলার মতো একটি ভবন হবে, এটা মাটির নিচে থাকবে, এটা 2 তলার মতো এবং উপরে থাকবে 4 তলার মতো। এইভাবে আমরা একটা, যাতে করে একটা, সাদ্দাম কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় একটা কনফারেন্স করার মতো আমাদের সেরকম কোনো স্থাপনা নেই, সেরকম কোনো জায়গা নেই। একটা বড় কনফারেন্স করা, যেখানে প্রায় 1500 মানুষের মতো যেখানে কনফারেন্স জায়গা দেওয়া যাবে। ছোট দুটো কনফারেন্স রুম, আমাদের নৃত্যকলা, নাট্যকলা,
থিয়েটার ডিপার্টমেন্ট যেটি আছে তাদের পারফরমেন্সের জন্য সেরকম কোনো কিন্তু স্টেজ এখানে নেই, সেই ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। অর্থাৎ আমরা যেটা বলছি যে টিএসসি হলো আমাদের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা, সে আলোকে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে যেন আরো বিস্তৃত করা যায় ইন ওয়ান হ্যান্ড, অন্য আদার হ্যান্ড শিক্ষক শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো এখন হওয়া উচিত সেগুলো যেন আমরা করতে পারি, সে আলোকে আমরা তখন পরিকল্পনা নিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা যে তিনি আরো কিছু নির্দেশনা কিন্তু দিয়েছেন পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টকে। আমাদের সাথে একটা মিটিং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের হয়েছে, সে আলোকে আমরা আমাদের চাহিদা কি সেটি আমরা জানিয়েছি। আমার ধারণা সপ্তাহখানিকের মধ্যেই আমাদের সাথে আরেকটি মিটিং হবে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। ইতিমধ্যে একটু আগাম বলে রাখি, এই যে কথাটি উঠেছে যে টিএসসি ভেঙে ফেলা হবে, এইটিও একটা আজগুবি কথা উঠেছে, এইটিও একটি গুজব। এবং আপনি এও জানেন 10 বছর আগে গাছ কেটে ফেলে রাখা হয়েছে, সেই গাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বলা হয়েছে যে সমস্ত গাছ টিএসসির এখানে কেটে ফেলা হচ্ছে। ধন্যবাদ মাকসুদ কামাল। আমরা এই আলোচনাটায় আসবো, এই গুজবগুলো নিয়ে আলোচনাটায় আসবো। আমরা আগে মূল ঘটনাগুলো জানতে চাই। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছে আসতে চাই। আপনি বিভিন্ন সময়ে ঐতিহ্যের বিষয়ে সোচ্চার একটি কণ্ঠ, মোটামুটি টিভি দর্শকরা সবাই জানে। এইরকম একটি বাস্তবতায় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা তো লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রী যখন কথা বলছিলেন, আমি একটু কোট করি আপনার কাছে যাওয়ার আগে, প্রধানমন্ত্রী বলছিলেন যে পুরনো সেই হলগুলো রয়ে গেছে, এই হলগুলো একটু মেরামত করা, পুকুরগুলো সংস্কার করা, ওই জায়গাগুলো একটু সুন্দর করে রাখা। এখন একটা সুবিধা যেহেতু বন্ধ, এই সময় আমার মনে হয় মেরামতের কাজগুলো করে ফেলা উচিত। তিনি আরও বলছেন, কারণ কিছু কিছু হলের অবস্থা এত খারাপ আর এত পুরনো যে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এই সুযোগে যদি আমরা এই কাজগুলো করে ফেলি তাহলে কিন্তু ইউনিভার্সিটি কবে উদ্যোগ নেবে সেই আশায় বসে থেকে লাভ নেই। আমি মনে করি আমার পক্ষ থেকে এটা আমি নিজে করতে চাই, সোজা কথা, আনকোট। আমি প্রধানমন্ত্রীর বক্তব্যটি কোড আনকোট বললাম। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার এই বক্তব্যের কোন জায়গায় ভাঙার কথা কিন্তু নাই। জি, অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইন টিএসসি ভেঙে ফেলা নির্দেশ দেওয়া হয়েছে, তারপরে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কোট করা হয়েছে, সেখানে কোথাও প্রধানমন্ত্রী ভাঙার কথা বলেন নাই, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভাঙার কথা কোথাও বলেন নাই। এটি হলো ঘটনা। আমি আমার ইনস্টিটিউট থেকে আমরা এই তথ্যগুলি সম্মিলিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে আমি যা পেয়েছি, মাসুদ কামাল সাহেব যে কথা বলেছেন সেটার সাথে ভীষণভাবে সমান সমান বলা চলে। যেমন ধরেন প্রায় 2 বছর আগের দিকে বা 1 বছরের বেশি একটু সময় আগে রবিউল হোসেন, প্রয়াত রবিউল হোসেন, আমাদের ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, হেরিটেজ সম্পূর্ণত যে চত্বর তৈরি হওয়ার কথা পুরা কমপ্লেক্স নিয়ে, সেইটার সাথে যারা জড়িত আমাদের স্থপতি প্ল্যানার্স, তারা সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দেখা করেছিলেন যে আপনারা যত্রতত্র কনস্ট্রাকশন না করে, খালি জায়গা না করে পুরা জায়গাটাকে সার্ভে করেন, সার্ভে করে একটি মাস্টার প্ল্যানে আপনারা নিয়ে আসেন 40 বছর 50 বছরে কি কি প্রয়োজন ছাত্র সংখ্যা বৃদ্ধির সাথে। এই মাস্টার প্ল্যানটির কাজ কিন্তু চলছে, শেষ হয় নাই। কারণ মাস্টার প্ল্যান হয়ে গেলে প্রত্যেকটি বিল্ডিং একেবারে উল্লেখ করে বলা যাবে যে এখানে এই বিল্ডিংটি বসবে। টোটাল সার্ভে হয়ে গেছে, সার্ভের ভিত্তিতে মাস্টার প্ল্যানটি আলাপ আলোচনার মধ্যে চূড়ান্ত করতে হবে এবং সেখানে বিশেষজ্ঞদেরকে নিয়ে করতে হবে, শিক্ষকদেরকে নিয়ে করতে হবে, ছাত্রদেরকে নিয়ে করতে হবে, ভবিষ্যতে কি কি জিনিস হতে পারে সেই কাজগুলি হবে। এখন আসা যাক, টিএসসি পিছনে একটি সুইমিং পুল ছিল টিএসসির ভিতরে। এই সুইমিং পুলটি ভেঙে একটি 10 কি 12 তলা বিল্ডিং এর ডিজাইন করা হয়েছে, একদম ফাইনাল ডিজাইন করা হয়েছে। কিন্তু সেখানে কনস্ট্রাকশন কমিটি, সেখানে বুয়েটের টিচাররা রয়েছেন, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা রয়েছেন, ওনারা এটি দেখে বললেন যে এই টিএসসির গায়ের সাথে এই 12 তলা বিল্ডিং বানানোটা ঠিক হবে না। তার পরিপ্রেক্ষিতে উপরে 4 তলা, মাটির নিচে 3টি ফ্লোর, অর্থাৎ 7 তলা একটি বিল্ডিং এর ডিজাইন চূড়ান্ত করা হয়। আমি আবারও বলছি, এটি চূড়ান্ত করা হয়। এই চূড়ান্ত নকশা, মডেল টডেল সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয় চূড়ান্ত হিসাবে। মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখে আমার কাছে যে তথ্য আছে, যেটুকু আমি একেবারে সরাসরি ওখান থেকে যোগাযোগ করে বের করেছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলে
যে বাংলাদেশের 50 বছর, বঙ্গবন্ধুর 100 বছর, আমি এখানকার ছাত্র, আমি তো এখানে একটা বিরাট টিএসসি কমপ্লেক্স দেখতে চাই। বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি টিএসসি কমপ্লেক্সের জন্য অর্থ বরাদ্দ আমি দেব। এই কথাটার ভিত্তিতেই পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। যেটি ভাই বললেন, এই 1 সপ্তাহ আগে ওনারা ফাইনাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যা যা দরকার ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য, কনফারেন্স করার জন্য, বিভিন্ন ধরনের সেমিনার করার জন্য সামগ্রিকভাবে একটি প্রকল্প রিকোয়ারমেন্টটি তৈরি করে সম্প্রতি গত সপ্তাহে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়। অর্থাৎ এখনো স্থান নির্ধারণ করা হয় না, কারণ এই রিকোয়ারমেন্টের ভিত্তিতে জায়গা বের করতে হবে, তার ল্যান্ডস্কেপিং এর কথা চিন্তা করতে হবে, তার যাতায়াতের ব্যবস্থা চিন্তা করতে হবে। এই জায়গাটি কোন জায়গায় হবে সেটির চূড়ান্তকরণের প্রথম পদক্ষেপ এই রিকোয়ারমেন্টটি করা হয়েছে। এই রিকোয়ারমেন্টটি চূড়ান্ত করে এবং জায়গা মোটামুটি নির্ধারণ করে আলাপ আলোচনার মাধ্যমে এটি যাবে স্থাপত্য অধিদপ্তরে, অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আন্ডারে, মন্ত্রণালয়ের আন্ডারে যে স্থপতিরা রয়েছেন তাদের কাছে যাবে। তারা এটার উপরে চূড়ান্ত ডিজাইন করবে। সেটি চূড়ান্ত নকশা তৈরি করার আগে বিভিন্ন সময় আলোচনা করবে ছাত্রদের সাথে, শিক্ষকদের সাথে, এবং এক্স স্টুডেন্ট তারাও কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি আমি যে বুয়েটে পড়াশোনা করতাম, আমি তো নিয়মিত আমার 5 বছর এইখানে দুপুরবেলা লাঞ্চ করেছি, এবং বেশিরভাগ লোকই জানতো যে আমি বুয়েটেই, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো এইটা ঢাকা বিরাট একটা অংশ, অন্তত ছাত্র শিক্ষকদের একটা বিরাট মিলন মেলা। এই ক্ষেত্রে মোহাম্মদ সিরাজ স্যার, আপনার কাছ থেকে একটা তথ্য একটু জানতে চাই। আমি এটা হয়তো সাদ্দামের কাছেও জানতে চাইবো, জনাব মাকসুদ কামালের কাছেও জানতে চাইবো। আমাদের কাছে একটি তথ্য এসছে, যেটি হচ্ছে সম্প্রতি একদম এই 2 দিন আগেই বলা চলে, উপাচার্য নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ এই গত বৃহস্পতিবার দিন, 2-3 দিন আগে একটি চিঠি বিভিন্ন ডিনকে কাছে পাঠানো হয়েছে। সেখানে ছাত্র শিক্ষকদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে, একটা ওয়েব লিঙ্কের অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 2রা জানুয়ারির মধ্যে যে কেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওদের এবং শিক্ষকদের কেমন সেন্টার চায়, টিএসসি কেমন দেখতে চায়, এই বিষয়ে মতামত চেয়েছে। তাহলে এই জায়গাটায় থেকে একটি বিভ্রান্তির জায়গা তৈরি হয় না? যখন গণপূর্ত অধিদপ্তরের, স্থাপত্য অধিদপ্তর কাজের মধ্যে আছে, যখন আপনারা একটা মাস্টার প্ল্যানের ক্ষেত্রে একটা নকশা করেছিলেন, এখন নতুন করে আবার শিক্ষক ছাত্রদের কাছে মতামত চাওয়া হচ্ছে, বিষয়টা কি একটু জটিল হয়ে যাচ্ছে না? না না, এইটাই সঠিক পদ্ধতি নিয়েছেন, এবং এটাও আমরাই আলাপ করে বারবার বলেছি যে যারা এটা ব্যবহার করবে, যারা এটা দেখবে, যারা এখানে আসবে, তাদের মতামত দিতে হবে। পিডব্লিউডি কে শিক্ষকরা এবং যারা এখানে এখন ব্যবহার করেন তারা একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, অর্থাৎ আমার এই ধরনের ঘর দরকার, এই ধরনের ঘর দরকার, কিন্তু পুরা রিকোয়ারমেন্টের ভিতরে অনেক ফাঁক থাকতে পারে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি গণশুনানি। যেমন আমরা কোনো ক্লায়েন্টের একটা বাড়ি করলে পারেও বাড়ির ছেলে মেয়ে গৃহকর্ত্রী সবাইকে নিয়ে আমরা বসে আবার কিন্তু আলাপ করি যে এটার ভিতরে আর কি কি আপনাদের ব্যবহারের জন্য কি কি জিনিসের প্রয়োজন, সেই তথ্যটাই জানতে চাওয়া হয়েছে। এবং এটা পিডব্লিউডি ওয়ার্কস মিনিস্ট্রির মাধ্যমে পিডব্লিউডি এটা স্থাপত্য অধিদপ্তরকে দিচ্ছে। আমরা আবার আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা বলছি, বাংলাদেশে এই ধরনের একটি আন্তর্জাতিক মানের প্রকল্প যদি করতে হয়, একটি ওপেন ডিজাইন কম্পিটিশনের মাধ্যমে করা, ডিজাইন কম্পিটিশনের মাধ্যমে করার মধ্যে সবচেয়ে বড় লাভটি হচ্ছে প্রায় 70-80টি ডিজাইন এখানে জমা পড়বে এবং অসংখ্য স্থপতি ইন এ গ্রুপ এটা পার্টিসিপেট করবে। এমনকি চাইলে আন্তর্জাতিক পর্যায়েরও একটি ডিজাইন কম্পিটিশন করা সম্ভব। এই যদি আমরা কাজটি করতে পারি, তাহলে বিশ্বমানের একটি প্রকল্প আমরা এখানে করতে পারবো। সেটা তো তাহলে খুব শর্ট পিরিয়ডে কি এটা করা সম্ভব? কারণ যদি আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে মাথায় রেখে কাজটা করতে চাই, তাহলে তো এই প্রসেসটি তৈরি করে এটার কাজ শুরু করতেই তো অনেকখানি সময় লেগে যাওয়ার কথা। আপনি পিডব্লিউডি কালকে যদি কাজ শুরু করতে চায়, এদের নকশা তৈরি করতে আগামী 7 থেকে 8 মাস সময় লাগবে, 1 বছর সময় লাগবে। এই ধরনের একটি প্রকল্পের নকশা করতে হলে, জায়গার সমস্ত তথ্য নিয়ে কনস্ট্রাকশন করতে হলে, আর যদি এখানে ভাঙাচোরার ব্যবস্থা, পুরানো অনেক কিছু ভেঙে যদি এটাকে সম্পৃক্ত করতে হয়, সেখানেও
আমরা যে কাজটি করতে পারবো, আমরা চূড়ান্ত স্থান নির্ধারণ করে সেই জায়গায় ফাউন্ডেশন দিয়ে কাজের প্রাথমিক কাজটুকু আমরা শুরু করতে পারবো। কাজ একবার শুরু হলে কাজ শেষ করতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ বাংলাদেশে এখন বিশ্বমানের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ব্যবহার হচ্ছে এবং আমরা এই কাজগুলি খুব সহজেই করতে পারবো। ধন্যবাদ আমরা মোহাম্মদ সিরাজ স্যার। মুক্তিযুদ্ধ জাদুঘরে 70টি ডিজাইন কম্পিটিশন হয়েছিল, 70টি পার্টিসিপেট। ধন্যবাদ স্থপতি মোহাম্মদ সিরাজ হোসেন। আমরা আবার ফিরবো, আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, আমরা বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম টিএসসির আধুনিকরণ নিয়ে। নানা রকম মত এসছে, সেই জায়গা থেকে টিএসসি বিতর্ক আমাদের আলোচনার শিরোনাম। সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ডাকসুর সাবেক জিএস সাদ্দাম হোসেন, সঙ্গে আছেন উপ-উপাচার্য এএসএম মাকসুদ কামাল এবং সঙ্গে রয়েছেন স্থপতি মোবাশ্বের হাসান। সাদ্দাম, আপনার কাছে আসতে চাই আবারও, কারণ এই প্রজন্মের আপনি নেতা ছিলেন, শিক্ষক ছাত্রদের নির্বাচিত নেতা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আমাদের চেয়ে বেশি, যারা আমরা সাবেক শিক্ষার্থী তাদের চেয়ে বেশি আপনার আনাগোনা বেশি। সেই রকম একটি জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন এই রকম নানা রকম বিতর্ক চলছে টিএসসিকে কেন্দ্র করে, সেই সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটগুলোর পরিচালকদের কাছে। সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীর কাছে এই বিজ্ঞপ্তিটি পৌঁছানোর জন্য নির্দেশনা দিয়ে বলা হয়েছে যে প্রত্যাশা ও সুপারিশ, অর্থাৎ এই টিএসসিকে আধুনিকরণ করার প্রশ্নে তাদের প্রত্যাশাটা কি এবং সুপারিশ একটি ওয়েব লিঙ্কের অ্যাড্রেস দিয়ে আগামী 2রা জানুয়ারির মধ্যে দিতে বলা হয়েছে। আপনি বলছিলেন মাস্টার প্ল্যানের কথা, তাহলে সেই সময় মাস্টার প্ল্যানের সময় কি কোনো শিক্ষক বা ছাত্রদের কাছ থেকে মতামত জানতে চাওয়া হয়নি? না, মাস্টার প্ল্যান তো করা হয় সার্বিক একটি রূপকল্প, টিএসসির নকশাটি সেটি একটি ভিন্ন বিষয়। এবং এই যে টিএসসির নকশার বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া, তারা যারা টিএসসিকে যারা ব্যবহার করেন, যারা টিএসসির স্টেক হোল্ডার, তাদের মতামত নেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আধুনিক উন্নয়নের ধারণা এটি ইনক্লুসিভ ধারণা এবং আমরাও সেটি মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি জোরালোভাবে বিশ্বাস করে এবং এটি আরও আগে হলে ভালো হতো। একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি এটি মনে করি। আমরা ছাত্রলীগের নেতৃবৃন্দ যখন মাননীয় উপাচার্যের সঙ্গে আমরা দেখা করতে যাই, টিএসসি নিয়ে বিতর্ক হয়েছে, আমরা এটি নিয়ে কথা বলি এবং আমরা মাননীয় উপাচার্যের কাছে আহ্বান জানাই যে আপনারা সাধারণ শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুন এবং সেই ছাত্রলীগের সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। এবং আমরা এখনও যেটি মনে করি, একটি হচ্ছে যে শিক্ষার্থীরা সেখানে মতামত জানাবে যে প্রক্রিয়া ইতিমধ্যে 2 জানুয়ারি সময়সীমার মধ্যে নির্ধারণ করেছে, কিন্তু এটি যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও যুগোপযোগী, আরও ইনক্লুসিভ সিদ্ধান্তে যেতে হবে এবং এটির জন্য আমি মনে করি যে মাস্টার প্ল্যান প্রণয়ন প্রক্রিয়ার সময়ে যেমন করে ডাকসুর প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছিল, ঠিক একইভাবে এখন যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সিনেটে ছাত্র প্রতিনিধি রয়েছেন এবং টিএসসির ভিত্তিক যেসব সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছেন, আমি মনে করি যে তাদের সঙ্গে সামাজিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই সরাসরি মিটিংয়ের আয়োজন করেই তাদের কাছ থেকে মতামত গ্রহণ করলে, আমরা যেটি স্থপতি মোবাশ্বের হোসেন যেটি বলছিলেন যে গণশুনানির কথা, সেটি হলে আমি মনে করি যে টিএসসির যে বিতর্কগুলো তৈরি হয়েছে, সে অনাকাঙ্ক্ষিত বিতর্কগুলো এড়ানো যেত এবং টিএসসি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা সেটির রূপায়ণও কিন্তু ঘটানো সম্ভব হতো বলে। ধন্যবাদ সাদ্দাম হোসেন। আমি একটু মাকসুদ কামাল আপনার কাছে আসতে চাই। স্যার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে আছেন, উপ-উপাচার্য আপনি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে যখন মাস্টার প্ল্যানের কথা বলা হচ্ছে, আবার যখন প্রধানমন্ত্রীর আগ্রহের কথা বলা হয়েছে, স্থাপত্য অধিদপ্তর ইতিমধ্যে কাজ শুরু করেছে, আপনারা আপনাদের চাহিদাপত্র তাদেরকে হস্তান্তর করেছেন, এইরকম একটি বাস্তবতায় আবার এই রকম নোটিশ জারি, সকলের মতামত জানতে চাওয়া, নতুন কোনো বিতর্ক কি আবার জন্ম দিবে নাকি সমাধানের সূত্র খুঁজবে? অধিদপ্তর কাজ শুরু করেছে কিনা এটা তো আপনার কাছ থেকে আমি শুনলাম, নজর করবেন। না, কাজ শুরু করেছেন হলে আপনাদের কাছ থেকে চাহিদাপত্র নিল কিভাবে তারা? চাহিদাপত্র আমাদের কাছ থেকে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট নিয়েছে, পিডব্লিউডি নিয়েছে আমাদের কাছ থেকে। সেটার কথাই বলছি, গণপূর্ত পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার আমাদের কাছ থেকে নিয়েছে। ইতিমধ্যে আমার মনে হয় আমাদের স্থপতি মোবাশ্বের ভাই ইতিমধ্যে প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন টিএসসির আধুনিকায়ন হবে, আপনাকে মনে রাখতে হবে টিএসসির আধুনিকায়ন কিংবা এর বর্তমান স্থাপত্য কর্মকে অক্ষুণ্ণ রেখে, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেই এটি হবে। আমার ধারণা এটিতে নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। যে বিতর্কটা উপস্থাপিত হয়েছে ভেঙে ফেলা হবে, যে নিউজ করা হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে, মাস্টার প্ল্যানের টেকনিক্যাল কমিটির সভাপতি হিসাবে এই ধরনের বিষয় আমার কাছে জানা নেই।
তারা Exactly. কিভাবে এই ধরনের তথ্য উপস্থাপন করেছে, আমি বলবো এই ধরনের একটা আজগুবি খবর উপস্থাপন করে একটা অনাকাঙ্ক্ষিত বিতর্কের সূত্রপাত করেছে। তো সুতরাং এই মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিছুক্ষণ আগে যখন পড়ে শোনাচ্ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলোর সংস্কার করা, পুকুরগুলোকে দৃষ্টিনন্দন করা, পুরাতন হলগুলোকে সংস্কার করা এবং তার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে সে সংস্কার করা। Exactly. মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনাগুলো কিন্তু পরিপূর্ণ নির্দেশনা ছিল এবং এই যে পুকুরগুলোর কথা এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী এখন যখন বলছেন টিএসসি কে আধুনিকায়ন করার জন্য, টিএসসি আধুনিকায়নের জন্য, সেটি কোনো অবস্থাতেই টিএসসির যে ঐতিহ্যগত অবস্থান আছে, এর যে ভ্যালুটা আছে, এই আর্কিটেকচারাল যে ভ্যালু আছে, এটিকে নষ্ট করে টিএসসির আধুনিকায়নের বিষয়ে অগ্রসর হওয়ার আমার মনে হয় সম্ভাবনা একদমই নেই। একদম নাই। মনে হয় শব্দটা এই জন্য ব্যবহার করেছি, সবাই জানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ভাইস চ্যান্সেলর, আমি প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা, আমরা জানি না, কিন্তু দেখি সমস্ত পত্রপত্রিকা সকল খবর জানে। তো সেজন্য আপনাকে বলছি যে সাদ্দাম কিছুক্ষণ আগে যেটা বলছে যে ছাত্রদের কাছ থেকে ছাত্রলীগ বলার পরে মাননীয় উপাচার্য পদক্ষেপ নিয়েছেন, সাদ্দামের এই তথ্যটিও সঠিক নয়। মাননীয় উপাচার্যের সাথে আমার আগে কথা হয়েছিল, আমাদের বক্তব্যটা ছিল পাবলিক সার্ভিস কমিশনের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সাথে আমাদের সামনের যে সভাটি হবে সেই সভার পরে আমাদের এই আমরা জানবো তারা কি করছে, সেটা জানার পরে আমরা এটাকে ওপেন করব, আমাদের শিক্ষার্থীদের মতামত নিব, শিক্ষকদের মতামত নিব, আমাদের সাংস্কৃতিক কর্মীদের মতামত যেখানে প্রয়োজন হয় সেখানে নিব। কারণ সরাসরি আমরা যেহেতু প্রশাসনে আমরা আছি, সুতরাং আমাদের দায়বদ্ধতা আছে, সেটিকে আমরা দায়বদ্ধতার জায়গা থেকে এই যে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতীয় সম্পদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে স্টুডেন্ট সেন্টার যেটি আছে, সেটির আমাদের এখানে এদেশের সকল স্তরের মানুষ মনে করে যে এখানে একটা নিঃশ্বাস ফেলার জায়গা তাদের এখানে আছে। এই অবস্থা থেকে আমাদের টিএসসির ঐতিহ্যগত অবস্থানকে অক্ষুণ্ণ রেখে একে আধুনিকায়ন, টিএসসি আধুনিকায়ন এটা সময়ের দাবি এবং এটি হলো বাস্তবতা। এক সময় 2000 ছাত্র ছিল আমাদের এখানে, যখন এটি যখন কর্মকাণ্ডগুলো 61 যখন হয়, সেটি গিয়ে 40,000 এখন দাঁড়িয়েছে। শিক্ষকের সংখ্যা আমাদের তখন 200 ছিল, সেটা গিয়ে এখন 2000-এ দাঁড়িয়েছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিকায়নের প্রশ্নে তো কোনো বিতর্ক নেই। আধুনিকায়নের প্রশ্নে যে এটাকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা বেড়েছে, শিক্ষক সংখ্যা বেড়েছে, সেই ব্যাপারে বিতর্ক নেই। আমি একটু আরেকটা জায়গায় ক্লিয়ার হতে চাচ্ছিলাম স্যার আপনার কাছে, সেটি হচ্ছে এই মাসের 10 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখেই আপনাদের যে ইতিমধ্যে যে মাস্টার প্ল্যান ছিল এবং গণপূর্ত অধিদপ্তরের স্থপতি যারা, তাদের সঙ্গে একটি মিটিং হওয়ার কথা ছিল, সেই মিটিংটিও হয়নি। মানে এবং এই মিটিংটি, এই যৌথ মিটিংটি কবে নাগাদ হবে স্যার? এটি না হওয়ার কারণ হলো আমাদের যে যারা আমাদের মাস্টার প্ল্যানটি করছেন সেই প্রতিষ্ঠান, জি, সেই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর করোনা আক্রান্ত এবং আমাদের এই মাস্টার প্ল্যানটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীও দেখার কথা, মাননীয় প্রধানমন্ত্রীর সামনেও উপস্থাপন করার কথা। মাননীয় প্রধানমন্ত্রী নিজ থেকে বলেছেন তিনি এই মাস্টার প্ল্যানটি দেখবেন। শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব এই মাস্টার প্ল্যানের উপর আমরা একটা প্রাথমিক ব্রিফিং ওনাদেরকে দিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে মাস্টার প্ল্যানের বিষয়ে অবহিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই মাস্টার প্ল্যানের ফিজিক্যাল মডেলটি সম্পূর্ণ হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীকে একদিকে ফিজিক্যাল মডেলটি দেওয়া হবে গণভবনে, অন্যদিকে মাস্টার প্ল্যানটি আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে জুম প্ল্যাটফর্মে আমরা একটু উপস্থাপন করব। এই যে ফিজিক্যাল মডেলটি করার জন্য চায়না থেকে জিনিসপত্র আনতে হয়েছে এবং এনে এখন মোটামুটি ফিজিক্যাল মডেলটি সম্পূর্ণ হয়েছে। আমার ধারণা আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে এটি হবে। আজকে শিক্ষা সচিব আমাকে টেলিফোন করে বলেছেন যে আমরা কোন পর্যায়ে আছি সেটি অবহিত করার জন্য এবং একটা সামারি তৈরি করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে, এই সামারিটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। কোন দিন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সমজীবনে মাস্টার প্ল্যান করা দেখবেন। এই মাস্টার প্ল্যানটি করতে গিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের, ছাত্র নেতৃবৃন্দুর, শিক্ষকদের, এর বাহিরে আমাদের যারা এদেশের প্রতিনিধি দশা যারা আর্কিটেক্টরা আছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের
স্যার আমি যে আমি আরো আমাদের, খোলামেলা জানতে চাচ্ছি, আবারও কিন্তু শিক্ষকরা সেই একটি জটিলতা তৈরি হয়ে যাচ্ছে। মাস্টার প্ল্যানে শুধুমাত্র কিন্তু টিএসসির আধুনিকরণের প্রশ্ন নয়, মাস্টার প্ল্যানে সমগ্র গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটি এখন আমি প্রধানমন্ত্রী বলছি কিন্তু আপনাকে, মাস্টার প্ল্যানটা আমি আপনাকে বলি প্রবীণ, জি মাস্টার প্ল্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই মাস্টার প্ল্যান পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমরা মাস্টার প্ল্যানটি তৈরি করেছি। জি জি এটা শুধু টিএসসি তো একটা বিক্ষিপ্ত মাস্টার প্ল্যানের একটা অংশ। জি আমি ওই জায়গাটায় আসতে চাই স্যার। আমরা আজকে আলোচনা করছি শুধু টিএসসির অংশটুকু। এখন এই মাস্টার প্ল্যানের নকশা অনুযায়ী কি টিএসসিটি হচ্ছে, না টিএসসির জন্য নতুন করে একটি নকশা হতে যাচ্ছে? এই জায়গাটা স্পষ্ট হওয়া দরকার। মাস্টার প্ল্যান যখনই মাননীয় প্রধানমন্ত্রী নিজ থেকে আগ্রহ প্রকাশ করেছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানকার শিক্ষার্থী ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আবেগ অনুভূতি প্রত্যয় অত্যন্ত গভীর। সে আলোকে তিনি টিএসসির বিষয়টি ভেবেছেন। যেহেতু আমি আগেই বলেছি এই টিএসসিটা হলো আমাদের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র দেশের, সে আলোকে এই টিএসসিতে আমরা ভবনগুলোর কোন টিএসসির যেটি ভবন হবে, যেটি আধুনিকায়ন যে টিএসসি, সেই কাজটি আমরা কিন্তু করিনি। মাস্টার প্ল্যানের সেই জায়গাটি আমরা খালি রেখেছি। সেটা খালি রেখে ফর এক্সাম্পল আমাদের লাইব্রেরিটাকে আরো প্রশস্ত করা, আমাদের লাইব্রেরিটার সুযোগ সুবিধা আরো বাড়ানো, আধুনিক করা, আমাদের স্যার আমি সেগুলোর ব্যাপারে কোনো ভিন্নমত নাই, সেগুলো নিয়ে কথা বলছি না। আমি বলছি তাহলে এখন একটু স্পষ্ট হলো, অর্থাৎ টিএসসির নকশাটি মাস্টার প্ল্যানে এখনো চূড়ান্ত হয়নি। এটি তাহলে যদি যদি আমি একটু পরিষ্কার করি, জি আমার মনে হয় ভুল দিকে আলোচনাটা যাচ্ছে। মাস্টার প্ল্যানে টিএসসির নকশাটি আমরা চূড়ান্ত করিনি। অর্থাৎ টিএসসিতে আমরা কি করব, কততলা ভবন হবে, আমরা আমাদের মতামতটি বা আমাদের ডিজায়ার, আমরা আমাদের উইশ লিস্ট আমরা সেটি পাবলিক সার্ভিস কমিশনকে আমরা জানিয়েছি। ওকে ফাইন, এখন ক্লিয়ার স্যার। আর নতুবা হয় কি, আমি কি একটু ব্যাখ্যা করতে পারি? জি 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 একটু ব্যাখ্যা করি। জি মহিউদ্দিন স্যার। মাস্টার প্ল্যানটা করার মূল কারণ হলো ছড়ানো ছিটানো ঢাকা ইউনিভার্সিটিতে যে বিল্ডিং গুলি রয়েছে, তার কোথায় কোন জায়গায় কি ধরনের খালি জায়গা রয়েছে, কোন জায়গায় কি ধরনের ল্যান্ডস্কেপিং করা যাবে, কোন জায়গায় পরবর্তীতে এক্সটেনশন করা সম্ভব হবে। এমনও হতে পারে যে টিএসসির পিছনে অ্যাটমিক এনার্জি সেন্টার যদি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে নেয়, তাহলে ওই দিকেও করা সম্ভব। এমনকি রাস্তার অপর পারে যে একতলা বিল্ডিং গুলি রয়েছে সেই ব্রিটিশ পিরিয়ডের, সেই জায়গাতেও টিএসসি কিন্তু নতুন করে করে এটার সাথে সম্পৃক্ত করা সম্ভব, রাস্তার ওরিয়েন্টেশন চেঞ্জ করে। অনেকগুলো অল্টারনেটিভ আছে। মাস্টার প্ল্যান সামনে থাকা মানে হলো আমি চোখের সামনে পুরা ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখতে পাই এবং সেখানে আমি কি করতে চাই। যদি আমি মনে করি যে এখানে একটা 40 তলা বিল্ডিং তুলবো আর বাকি সব ছায়ায় চলে যাবে, তাহলে আমাকে 40 ওই মডেলটা দেখলে পরে আমি বুঝতে পারবো স্যার যে কথাটা বলেছে। আমাকে 3 ডাইমেনশনালি আমাকে পুরা ঢাকা ইউনিভার্সিটি আমার চোখের সামনে তখন ভাসবে। উই উইল ডিসাইড। আর আপনি মাস্টার প্ল্যানে সাধারণত টিএসসির জন্য একটা জায়গা মার্ক করা হবে যে যেখানে এত স্কয়ার ফিটের একটা কমপ্লেক্স তৈরি করা হবে। ওইটা ফাইনাল হয়ে যাওয়ার পরে আমরা আবার কিন্তু ওই মাস্টার প্ল্যানে ওই মডেলটা আমরা তখন বসাবো। এখন হচ্ছে লোকেশন গুলি ফাইনালাইজ করা, কোথায় কি করা যাবে। এমনকি এটা পরিবর্তন হতে পারে, এটা একদম অন্য জায়গাতে চলে যেতে পারে। এটা এই টিএসসি রেখে আরেকটা অন্য জায়গায় একেবারে পুরো কমপ্লেক্স নতুন করেও করা হতে পারে। এটার সাথে ওইটার সম্পৃক্ততা করা সম্ভব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম পুরো বিষয়টি এখন স্পষ্ট হলো স্থপতি মোহাম্মদ হোসেন। আমি এবার একটু ভিন্ন জায়গায় আলোচনাটা সাদ্দাম আনতে চাই। সেটি হচ্ছে এই যে পরামর্শ চাওয়া হয়েছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন, আপনি কেমন টিএসসি চান? দেখুন, আমরা সুস্পষ্টভাবেই যেটি বলেছি, আমি এর আগেও আলোচনা বলেছি যে আমরা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা, নান্দনিকতার সঙ্গে প্রয়োজন এবং আমাদের টিএসসি নিয়ে যে স্মৃতি রয়েছে সেই স্মৃতির সঙ্গে ভবিষ্যতের স্বপ্নের সমন্বয় আমরা চাই এবং টিএসসি ভিত্তিক সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেন স্বাচ্ছন্দ্যে তাদের কর্মকাণ্ড পরিচালিত করতে পারে। আমাদের জন্য সেখানে আন্তর্জাতিক মানের কনফারেন্স রুম, সেমিনার কক্ষ থাকে এবং সেখানে পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী যেন সেখানে অংশগ্রহণ করতে পারে। ইনডোর গেমসের ছেলে মেয়েদের সবার অংশগ্রহণ যেন থাকতে পারে। সুইমিং পুলটি অব্যবহৃত রয়েছে, সেখানে আমরা যেন আধুনিক মানের সুইমিং পুল পাই এবং পার্কিংয়ের ব্যবস্থা যেন আমাদের মাটির ভেতরে হোক বা
ভবনের অভ্যন্তরে হোক সেটা করা হয়, কারণ পার্কিং এখন যেভাবে করা হয় টিএসসির বাইরে তাতে কিন্তু টিএসসির সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এবং টিএসসির যে সবুজ প্রাঙ্গণ রয়েছে, টিএসসির যে সবুজ সৌন্দর্য রয়েছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে। এবং আমাদের গেস্ট হাউস যেগুলো বর্তমানে ব্যবহৃত হয় সেই গেস্ট হাউসগুলো মাত্র 5টি রয়েছে, এগুলো অনেক বেশি সম্প্রসারণ, অনেক বেশি আধুনিকায়ন প্রয়োজন, যাতে করে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেলবন্ধন হবে তাদের জন্য যেন আমরা আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি। এবং একই সঙ্গে শুধুমাত্র টিএসসি 2021 সালের টিএসসি কীরকম হবে বিষয়টি তেমন নয়, আমি মনে করি যে আমাদের স্থপতিরা আমাদের আগামী 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা কীরকম হতে পারে, চাহিদা কী হতে পারে, প্রয়োজন কী হতে পারে, সেটির আঙ্গিকে তারা নকশা করবে এবং পৃথিবীর অন্যান্য দেশের ছাত্র শিক্ষক কেন্দ্রগুলো তুলনা করে তা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রটি হওয়া উচিত। ধন্যবাদ জনাব মাকসুদ কামাল, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি আপনি কেমন শিক্ষক হিসেবে, আপনি কেমন ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন চান, কেমন টিএসসি দেখতে চান? আপনার ভয়েস সাউন্ডটা জনাব মাকসুদ কামাল একটু আনমিউট করে নিতে হবে। আমি আনমিউট করেছি। জি। সাদ্দাম মনে হয় আমাদের মনের কথাগুলো জানতে পেরেছে এবং সাদ্দাম করেছে আপনারা। স্যার আপনাকে একটু আমরা শুনতে পাচ্ছি না, আপনাকে আর একটু সামনে গিয়ে স্যার একটু কথা বলতে হবে। সাদ্দাম আমাদের মনের কথাগুলো জানতে পেরেছে। জি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। পৃথিবীর বহু দেশে বহু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে। সে আলোকে সাদ্দাম যে কথাগুলো বলেছে, আমাদের এই বিশ্ববিদ্যালয়কে এদেশের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়, 100 বছরে আমরা জানুয়ারি মাসে 21 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শতবর্ষ উপলক্ষে আমাদের যে কনফারেন্স গুলো হবে 21 তারিখেই হবে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। কথাগুলো বলছি এ কারণে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমাদের যে পরিকল্পনা সেটিও সামনের শতবর্ষ কিংবা তার পরবর্তী সময়ের পরিকল্পনা আমাদের হবে। সে আলোকেই টিএসসির চাহিদাটা ইতিমধ্যে আমরা দিয়েছি। এই টিএসসি ছাড়াও বস্তুত অর্থে আমাদের যে কনফারেন্স রুমগুলোর কথা বলা হয়েছে, যেখানে এই কনফারেন্স থেকে শুরু করে পৃথিবীর যে কোনো জায়গার সাথে যে কোনো মুহূর্তে আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা যে কোনো ধরনের ক্লাস থেকে শুরু করে যে কোনো ধরনের সংযোগ সৃষ্টি করতে পারবেন। এবং এটি হবে আধুনিক, এটি হবে নান্দনিক। এই ধরনের আধুনিক এবং নান্দনিকতার সংমিশ্রণে শিক্ষক শিক্ষার্থীদের চাহিদা যেভাবে পূরণ হয়, সেটি কিন্তু ইতিমধ্যে আমরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে সেটি আমরা জানিয়েছি। এর সাদ্দাম বেশ কিছু বলেছেন। আর যেটা পার্কিং এর ব্যবস্থা, আমাদের মাস্টার প্ল্যানেই আমাদের মাটির নিচে অর্থাৎ সাবসারফেসে পার্কিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল পার্কিং এর ব্যবস্থা আমাদের করা আছে। আমাদের জমি কম, এখন আমাদের সারফেস এবং নিয়ার সাবসারফেসে আমাদের সকল ব্যবস্থা থাকতে হবে। সে আলোকে মাস্টার প্ল্যানে আমাদের কোথায় পার্কিং এর ব্যবস্থা হবে, টিএসসি থেকে শুরু করে লাইব্রেরির নিচে পর্যন্ত, আর আমাদের লাইব্রেরি যেটা হবে সেই লাইব্রেরির দিকেই কিন্তু আমাদের পার্কিং এর চলে যাবে। বিশাল পার্কিং এর ব্যবস্থা আমাদের এখানে হবে। এগুলো মিলে টিএসসির বাকি যে বিশেষ করে নতুন যে ডিপার্টমেন্ট গুলো আছে, আমি 3টা ডিপার্টমেন্টের নাম বলেছি, তাদের পারফরমেন্সের জন্য, তাদের কিন্তু যে ধরনের ডেমনস্ট্রেশনের জন্য যে ধরনের তাদের স্পেস থাকা দরকার এবং যে ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার, স্টেজ থাকা দরকার, সেটি তাদের নেই। এই টিএসসি যেহেতু সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয় টিএসসি কেন্দ্রিক, সে কারণে এই 3টা ডিপার্টমেন্ট, সঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, এগুলোর যেন সে ধরনের সুযোগ সুবিধা থাকে। আর সাংস্কৃতিক, সাদ্দাম যে কথাটি বলেছে, টিএসসিকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছে, তাদের জন্য যেন উপযুক্ত একটি পরিবেশ সেখানে থাকে। টিএসসির যে সবুজ চত্বর আছে সেখানে যেন কোনো ধরনের ব্যত্যয় না করে সেটা যেন সঠিকভাবে থাকে। উপরন্ত সবুজ যেন আরো বাড়ে। নতুন পরিকল্পনায় কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আছে। বাহির থেকে যেটি মনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান থেকে শুরু করে টিএসসির যে আধুনিকায়ন, আমরা সেখানে বলেছি যে টিএসসির ভবন হবে, সবুজ এলাকা যতটুকু আছে ততটুকু থাকবে, বরং তার বাহিরেও যদি আরো কিছু রাখা যায় সেটি আরো ভালো।
ধন্যবাদ। সেভাবে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিন্তু আমাদেরকে মতামত ধন্যবাদ জনাব মাকসুদ তাই কামাল। আমরা অনেক আশার কথা শুনলাম। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছে খুব সংক্ষেপে, আমাদের সময় একদম ফুরিয়ে আসছে, সংক্ষেপে আপনার কাছ থেকে হ্যাঁ, আমি কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ছাত্র শিক্ষক কেন্দ্র দেখতে চান? আমি আমি আমার কাছে অসম্ভব রকম ভালো লাগলো। আহ, আহ, এই সাদ্দামের কথা একজন স্থপতির কথার মতন লেগেছে। একজন স্থপতি যেভাবে স্বপ্ন দেখে একটা প্রকল্প সম্পর্কে, আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর আগে ওর সাথে আমি প্রোগ্রাম করেছি। তো এই চিন্তাটা হলো এটাই, আমি এখন এই জিনিসটাকে বাস্তবায়ন করতে হলে যে সময় এবং যে মেধা এবং দরকার, বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক মানের স্থপতি রয়েছে যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য অ্যাওয়ার্ড নিয়ে আসতেছে। আমি আমি ইনস্টিটিউটের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে আবারও আমি ঢাকা ইউনিভার্সিটির কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যেটি একটি ডিজাইন কম্পিটিশনের মাধ্যমে যেন করা হয়। যদি ডিজাইন কম্পিটিশনের মাধ্যমে করা হয় তাহলে আন্তর্জাতিক মানের একটি প্রকল্প আমরা পাবো। 40-50টি প্রকল্প এখানে জমা হবে, সেখান থেকে বাছাই করে উই ক্যান হ্যাভ দ্য বেস্ট ওয়ান, এবং এখানে জুরার বিদেশ থেকে আমরা আনতে পারবো। এই জিনিসগুলির জন্য যা দরকার, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটিকে এই ডিজাইন কম্পিটিশন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে সর্বতোভাবে। এবং আমরা একটা কমিটি তৈরি করেছি ঢাকা ইউনিভার্সিটিকে সহযোগিতা করার জন্য, মাস্টার প্ল্যান সহ ভবিষ্যতের কার্যক্রমগুলি সহ দিক নির্দেশনা ব্যাপারে সহযোগিতা করার জন্য। কারণ এখানে হাইলি কোয়ালিফাইড আর্কিটেক্ট আমাদের মেম্বার রয়েছে, বাংলাদেশের সব স্থপতিরাই, এবং বাংলাদেশের বাইরে যারা বাঙালি স্থপতি আছে তারাও আমাদের এই প্রতিষ্ঠানের সদস্য। তারা প্রত্যেকে ইন্টারেস্ট শো করেছে, দে ওয়ান্ট টু কন্ট্রিবিউট এই ঢাকা ইউনিভার্সিটির এই প্রকল্পগুলিতে। ধন্যবাদ জনাব স্থপতি মোবাশ্বের হোসেন। আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আপনাদের তিনজন আলোচককেই অভিনন্দন জানাই। আজকে আমরা বেশ ইতিবাচক আলোচনা করলাম। নিশ্চয়ই যারা এই অনুষ্ঠানটি দেখছেন, বিশেষ করে যারা এই টিএসসি তৈরির ক্ষেত্রে সরাসরি যুক্ত থাকছেন, পরিকল্পনার সাথে যুক্ত থাকছেন, তাদের জন্য অনেক সহায়ক হবে আজকের আলোচনাটি। শেষ করার আগে শুধু এই কথাটি বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যিনি যার জন্ম শতবর্ষে চলছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী যিনি বর্তমানে বাংলাদেশ পরিচালনা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমস্ত বাস্তবতা যেমনি আছে, তেমনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু শিক্ষকদের, ছাত্রদের রক্ত মিশে আছে প্রিয়তম ওই জাতীয় পতাকায়। তাদের অনেক স্মৃতি আছে। আমরা চাইলেই একজন মুনির চৌধুরী হয়তো চট করে পাবো না, কিন্তু মনির চৌধুরীর কবর নাটক আছে। এমনি অসংখ্য মনির চৌধুরী যাতে ভবিষ্যতে তৈরি হতে পারে, যেন অসংখ্য কবর নাটক যেন লিখতে পারে এখানকার ছাত্রছাত্রীরা, সেই রকম একটি পরিবেশ টিএসসি নামক যেই প্রতিষ্ঠানটি আমরা গড়ে তুলব, আধুনিকভাবে গড়ে তুলব, সেখানে সেই সব স্মারক চিহ্ন থাকবে, এমনটাই আমাদের প্রত্যাশা। কারণ মুক্তিযুদ্ধ আমাদের উতপ্রোতভাবে আমাদের প্রতিটি রক্ত প্রবাহে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাবে। আজকের 21 শতকের যে টিএসসি হবে, সেই টিএসসিতে বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই বিষয়গুলি যেন শরিক থাকে, এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, ছোট্ট ডাকসু সংগ্রহশালাটি যেন টিএসসির জায়গাতে একটি বড় আয়তনে তার সমর্যাদা নিয়ে স্থান পায়, তেমনটি প্রত্যাশা রাখি আমরা। আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, এবং অবশ্যই বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।